হাই গাইস, আমি তোমাদের সামনে আবার এসেছি ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ বেসিক প্রিন্সিপালের যে চ্যাপ্টারটা ছিল সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। তো সেটাকে আমরা কন্টিনিউ করব। আমাদের যে জিনিসগুলো হয়েছে, আমরা লজ অফ কম্বিনেশন শিখেছি, কিছু নিউমেরিক্যাল করেছি। তো আজকে আমরা আরও একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আমাদের পড়াশোনা শুরু করব, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট, তুল্যাঙ্ক ভার। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে প্রায় নিউমেরিক্যাল কোয়েশ্চেন দিয়ে থাকে এবং এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা একটু জরুরি। যখন আমরা নিউমেরিক্যালস করবো, অন্যান্য আরও অনেক চ্যাপ্টার আছে, তো সেক্ষেত্রে আমাদের এটা খুব ইম্পর্টেন্ট হবে, হেল্পফুল হবে। আর অবশ্যই আমরা কেমিস্ট্রি যখন পড়ছি, কেমিস্ট্রি মানে ফর্মেশন অফ কম্পাউন্ড ফ্রম এলিমেন্ট, তাহলে তারা কিভাবে কম্বাইন করে, কতটা ওয়েট নিয়ে কম্বাইন করে, সেটা জানাটা খুব জরুরি। তার কনসেপ্টটা ক্লিয়ার থাকাটা অত্যন্ত জরুরি। তো দেখা যাক, প্রথম বলছি তুল্যাঙ্ক ভারের সংজ্ঞাটা কি, ডেফিনেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইকুইভ্যালেন্ট ওয়েট? ডেফিনেশনটা হচ্ছে এরকম যে কোনো একটা এলিমেন্ট সে অন্য কোনো একটা এলিমেন্টের সঙ্গে যখন যুক্ত হবে, তখনই তো সে তোমাকে একটা কম্পাউন্ড তৈরি করে দেবে, তাই না? একটা এলিমেন্ট, একটা মৌল যখন অন্য আরেকটা মৌলের সঙ্গে যুক্ত হবে, তখন সে তোমাকে একটা কম্পাউন্ড দেবে। অথবা কোনো একটা কম্পাউন্ড রয়েছে, সেখান থেকে একটা এলিমেন্টকে ডিসপ্লেস করে তুমি অন্য কিছু একটা বানাবে। এই ঘটনাগুলোই ঘটে। এখন ব্যাপারটা হচ্ছে, কিছু জিনিস ফিক্সড আছে। কি ফিক্সড? অর্থাৎ কোনো একটা এলিমেন্ট যে অন্য কোনো একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হবে, সে কত মাস নিয়ে যুক্ত হবে। যখন যেরকম পারবে তেমন মাস নিয়ে যুক্ত হবে না, একটা ফিক্সড ভ্যালু দেওয়া রয়েছে, অর্থাৎ ওটার রেসপেক্টে যুক্ত হতে হবে। যেমন ধরো, কথার কথা, তুমি রেশনে চাল আনতে গেলে, গভর্নমেন্ট থেকে ফিক্স করে দেওয়া হয়েছে তোমাকে 5 কেজির বেশি চাল দেওয়া হবে না, অর্থাৎ প্রত্যেকবার তুমি গেলে তুমি 5 কেজির রেসপেক্টেই পাবে। তাহলে পার ফ্যামিলি মেম্বার 5 কেজি করে আছে। তাহলে সেরকমভাবে যদি একটা ফ্যামিলিতে 4 জন থাকে, তাহলে সেই ফ্যামিলিতে 4×5 20 কেজি চাল দেওয়া হবে। কারণ এই 5টা হচ্ছে ফ্যাক্টর, মিনিমাম ফ্যাক্টর, এর রেসপেক্টে চাল দেওয়া হবে। অর্থাৎ 5 কেজি করে পার মেম্বার। তাহলে 5টা মেম্বারে 25 কেজি, বা 4টে মেম্বারে 40 কেজি। তো সেরকমই কোনো একটা, এখানেও এলিমেন্টগুলো যে যুক্ত হবে অন্য কোনো এলিমেন্টের সাথে, সেখানে একটা ফিক্সড মাসের ব্যাপার বলা আছে। অর্থাৎ তাকে মিনিমাম এই মাসের রেসপেক্টে যুক্ত হতে হবে। ডেফিনেশনটা দেখলে আরও ক্লিয়ার হয় ব্যাপারটা। ডেফিনেশনটা দেখে আমি জাস্ট ব্যাপারটাকে ওভাবে ইকুয়েট করার চেষ্টা করলাম। আমরা ডেফিনেশনটা আগে করি, তারপরে 2-4টে এক্সাম্পল দেখব, আর দেখার পরে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট সম্বন্ধে ধারণা পরিষ্কার হবে। তো ডেফিনেশনে ফার্স্ট কি বলছে দেখো, আমি ইংরাজি আর বাংলাতে দুটোতেই ডেফিনেশনটা লিখেছি। আমি দুটোই পড়ে শোনাচ্ছি আগে তোমাকে, তুমি ডেফিনেশনটাকে লিখে নাও, তারপর আমরা সেটার এক্সপ্লেনেশনে যাব। বলছে, the equivalent weight of a substance is the number of parts by weight of a substance that combines with or displays directly or indirectly 1.008 parts by weight of hydrogen, 8 parts by weight of oxygen, 35.5 parts of weight of chlorine. বাংলা কি বলছে? বলছে যত ভাগ ভরের মৌল, 1 ভাগ ভরের হাইড্রোজেন যদি হাইড্রোজেনের সাথে কম্বাইন করে, তাহলে 1 ভাগটা হচ্ছে প্যারামিটার। বা 8 ভাগ ভরের অক্সিজেন, অর্থাৎ যদি অক্সিজেনের সঙ্গে কম্বাইন করে, তাহলে 8 ভাগটা হচ্ছে প্যারামিটার। যেমন বললাম না, পার ফ্যামিলিতে 5 কেজি, তো এই রাজ্যে 5 কেজি, অন্য রাজ্যে 4 কেজি হতে পারে, অন্য একটা রাজ্যে 10 কেজি হতে পারে, ডিপেন্ড করছে। তো সেটাই বলছি, যত ভাগ ভরের মৌল, 1 ভাগ ভরের হাইড্রোজেন, এটা মনে রাখতে হবে। বা কেউ বলে 1.008 ভাগ, 8 ভাগ ভরের অক্সিজেন, আর 35.5 ভাগ ভরের ক্লোরিনের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে। অথবা এই পরিমাণ, মানে এই ভাগ হাইড্রোজেন, অক্সিজেন এবং ক্লোরিনকে যদি প্রতিস্থাপিত করে, তত ভাগ ভর প্রকাশক সংখ্যাটিকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বলে। আই এম শিওর যে ডেফিনেশনটা পড়ে তোমাদের কিছু ক্লিয়ার হয়। যতক্ষণ আমরা একটা এক্সাম্পল দেখছি, ততক্ষণ কিন্তু আমরা ব্যাপারটা বুঝতে পারিনি। এক্সাম্পল দেখা যাক। ডেফিনেশনটা লিখে দিয়েছো আশা করি। এবার একটা এক্সাম্পল দেখা যাক, এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝবো।
এক্সাম্পল কি আছে দেখো, কথা মনে করো NaCl, ক্লোরিনের ওয়েট কত 35.5 গ্রাম। তাহলে এই 35.5 গ্রামের সঙ্গে সোডিয়াম যখন যুক্ত হয় সবসময় 23 গ্রাম নিয়ে যুক্ত হবে, এটা ফিক্সড। তাহলে ডেফিনেশন কি বলছে, কোন একটা সাবস্টেন্স বা কোন একটা মৌল সে যত ভাগ 35.5 ভাগ ওয়েটে যদি ক্লোরিন হয় তার সঙ্গে যত ভাগ ওই মৌলটা যুক্ত হয় সেটাই সেই মৌলটা তুল্যাঙ্ক ভার। তাহলে 35.5 ভাগ ক্লোরিনের সাথে কতটা সোডিয়াম যুক্ত হয়েছে 23 গ্রাম। তাহলে 23 গ্রামটাই হচ্ছে সোডিয়ামের তুল্যাঙ্ক ভার। আবার আরো একটা এক্সাম্পল দেখা যাক, ধরো H2S, সালফারের ওয়েট কত তুমি জানো 32, ভালো কথা। আর হাইড্রোজেন কত আমি ধরে নিচ্ছি 1.008 গ্রাম বলে, আমি ধরছি 1 গ্রাম করে। তাহলে এখানে হাইড্রোজেন কটা আছে, দুটো, 2 গ্রাম। কিন্তু ডেফিনেশন কি বলছে, ডেফিনেশন কত কি বলছে, সালফারের তুল্যাঙ্ক ভার কত, সালফার এখানে কার সাথে কম্বাইন করেছে, হাইড্রোজেন। তাহলে ডেফিনেশন বলছে সালফারের যত গ্রাম ওজন বা যত গ্রাম ভর 1 ভাগ ভরের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় সেটা সালফারের তুল্যাঙ্ক ভার। তা আমি এখানে কি দেখছি না 32 গ্রাম সালফার কত গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, 2 গ্রামের সাথে, তাই না? কিন্তু আমার ডেফিনেশন কি বলছে 1 গ্রামের সঙ্গে কতটা যুক্ত হয়। যদি হাইড্রোজেন হয় তাহলে দেখতে হবে যে 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে কতটা যুক্ত হয়েছে। তাহলে হিসাব করে বের করে নাও। তাহলে 1 গ্রাম হলে যদি হাইড্রোজেন 1 গ্রাম হতো তাহলে এটা কত হতো, 16 গ্রাম হতো। এই 16 গ্রামটা হচ্ছে সালফারের তুল্যাঙ্ক ভার। অর্থাৎ যাই হোক না যার সাথেই কম্বাইন করুক, হিসাবটা হচ্ছে তোমাকে দেখতে হবে হাইড্রোজেন যদি হয় তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে কতজন যুক্ত হয়েছে, কতটা ওয়েট যুক্ত হয়েছে। যদি অক্সিজেনওয়ালা কোনো কম্পাউন্ড হয় তাহলে তোমাকে দেখতে হবে 8 গ্রাম অক্সিজেনের সাথে কতটা যুক্ত হয়েছে। অক্সিজেন একটা দেখা যাক, আমি হাইড্রোজেন দিয়ে দেখলাম, ক্লোরিন দিয়ে দেখলাম, অক্সিজেন দিয়ে দেখি একটা। ধরো আমি H2O কে অ্যাজ অ্যান এক্সাম্পল দিচ্ছি, H2O, ওকে, ভালো কথা। আচ্ছা, তুমি এখানে দেখো হাইড্রোজেনের রেসপেক্টেও বলতে পারো, অক্সিজেনের রেসপেক্টেও বলতে পারো, যে কোনো একটা নিচ্ছি। এখানে অক্সিজেন কত গ্রাম আছে 16, তোমরা জানো এটা, তার অ্যাটমিক মাস হচ্ছে 16 গ্রাম। অ্যাটমিক মাস কত অক্সিজেনের 16 গ্রাম। আর হাইড্রোজেন এখানে কত আছে, দুটো আছে, মানে 2 গ্রাম। আচ্ছা, কিন্তু দেখো তাহলে অক্সিজেনের তুল্যাঙ্ক ভার কত, কি করে বার করব? অক্সিজেন এখানে কার সাথে যুক্ত হয়েছে, হাইড্রোজেনের সাথে। তাহলে আমাকে ডেফিনেশন কি বলছে না 1 গ্রাম বা 1.008 গ্রাম, 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে কতটা যুক্ত আছে সেটা তোমায় বার করতে হবে। 1 গ্রামের সঙ্গে যুক্ত যত, যদি হাইড্রোজেন হয় তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যতটা যুক্ত আছে সেটা তো তুল্যাঙ্ক ভার। যদি ক্লোরিন হয় তাহলে দেখতে হবে 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে কতটা যুক্ত আছে। আর যদি অক্সিজেন হয় তাহলে দেখতে হবে 8 গ্রাম অক্সিজেনের সাথে কতটা যুক্ত আছে। তো আমি এখানে হাইড্রোজেনটাকে কনসিডার করছি, যে অক্সিজেনের দেখি 16 গ্রাম আছে, কত গ্রামের সঙ্গে আছে না 2 গ্রামের সাথে আছে। তাহলে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে অক্সিজেন আছে কতটা, 16 গ্রাম। কিন্তু ডেফিনেশন ওয়াইজ 1 গ্রামের সঙ্গে কত, 1 গ্রামের সঙ্গে কত হবে 8 গ্রাম। তাহলে এই 8টা হচ্ছে তোমার অক্সিজেনের তুল্যাঙ্ক ভার। আরো একটা এক্সাম্পল দেখা যাক, আরো একটা এক্সাম্পল দেখছি। ধরো NO2, আচ্ছা SO2 দেখছি, সালফার ডাইঅক্সাইড, ভালো কথা। সালফারের ওয়েট কত, অ্যাটমিক ওয়েট কত, অ্যাটমিক মাস হচ্ছে 32 গ্রাম। আর অক্সিজেন কত, 32 গ্রাম, 16 গ্রামে 32 গ্রাম, ভালো কথা। এইবার বাই ডেফিনেশন কি বলছে, তুমি বার করতে চাইছো সালফারের তুল্যাঙ্ক ভার কত। তাহলে 32 গ্রাম অক্সিজেনের সাথে সালফার কতটা যুক্ত আছে না 32 গ্রাম। 1 গ্রাম অক্সিজেনের সাথে সালফার কতটা আছে 32/32 গ্রাম।
8 গ্রাম অক্সিজেনের সাথে সালফার যুক্ত হবে কতটা? 32/32 × 8 মানে 8 গ্রাম। তাহলে সালফারের তুল্যাঙ্ক ভার এখানে 8 গ্রাম। অর্থাৎ আমাকে বার করতে হবে যেহেতু অক্সিজেনের সাথে কম্বাইন করেছে, তাহলে 8 গ্রাম অক্সিজেনের সাথে সালফার কত গ্রাম যুক্ত আছে, সেটা হচ্ছে তোমার সালফারের তুল্যাঙ্ক ভার। বলতে পারলাম? নেক্সট যে টপিকটা আমি এখানে পড়বো সেটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। কি পড়বো? গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট বা গ্রাম তুল্যাঙ্ক। হেডিং করবে গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি? ধরো এই সোডিয়াম ক্লোরাইডটাই নিচ্ছি এক্সাম্পল। সোডিয়ামের কত গ্রাম ওজন আছে? না 23 গ্রাম। সেটা 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে যুক্ত আছে। ভালো কথা। তাহলে এই 23 গ্রামটাই হচ্ছে সোডিয়ামের তুল্যাঙ্ক ভার। তাহলে সোডিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট কত? না 23 গ্রাম। অর্থাৎ কোনো একটা এলিমেন্টের যেটা তার ইকুইভ্যালেন্ট ওয়েট বেরোবে সেটাকে বলা হয় 1 গ্রাম তুল্যাঙ্ক। ওটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, যত গ্রাম হবে তাকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট। অর্থাৎ সোডিয়াম ইকুইভ্যালেন্ট ওয়েট কত বেরোলো? 23 গ্রাম। এই 23 গ্রামকেই বলা হবে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। যে এলিমেন্টই হোক, যার যত ইকুইভ্যালেন্ট ওয়েট যত বেরোবে, যার ইকুইভ্যালেন্ট ওয়েট যত বেরোবে সেটাকে বলা হয় 1 গ্রাম তুল্যাঙ্ক বা 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। অর্থাৎ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সোডিয়াম মানে হচ্ছে 23 গ্রাম সোডিয়াম। বোঝা গেল ব্যাপারটা? ঠিক যেমন তোমরা পড়েছিল না মোল সংখ্যার ক্ষেত্রে, ওই যে H2SO4 পড়েছিল, মনে করে দেখো। H2SO4 এর মলিকুলার ওয়েট কত বেরিয়েছিল তোমাদের? 98 গ্রাম বেরিয়েছিল। তাহলে এই 98 গ্রাম কি তুমি কি বলতে? 1 মোল বলতে না? বা এটাকে তুমি গ্রাম আণবিক ভর বলতে, গ্রাম আণবিক ভর, 1 গ্রাম আণবিক ভর। বা 1 গ্রাম অণু বলতে না, 98 গ্রামটাকে কি বলতে? 1 গ্রাম অণু। অর্থাৎ কোন মৌলের আণবিক ওজনকে, কোন যৌগের আণবিক ওজনকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, মলিকুলার ওয়েটকে যদি আমরা গ্রামে এক্সপ্রেস করি, যত গ্রাম হবে তাকে আমরা বলবো তার গ্রাম মলিকুলার মাস। তাহলে H2SO4 এর মলিকুলার ওয়েট কত? 98 গ্রাম। তাহলে 98 গ্রাম সমান কত গ্রাম মলিকুলার মাস? কত গ্রাম আণবিক ওজন? 1 গ্রাম আণবিক ওজন বা 1 গ্রাম অণু ওজন। বুঝতে পারলাম? তো এরকমই এই ব্যাপারটা এখানেও এটা রয়েছে। নেক্সট হেডিং করো। নেক্সট হেডিং করো অ্যাটমিক মাস এবং ইকুইভ্যালেন্ট ওয়েটের মধ্যে আমরা রিলেশন দেখব। এবার আমরা কি দেখব? অ্যাটমিক মাস এবং ইকুইভ্যালেন্ট ওয়েটের মধ্যে রিলেশন। হেডিং করো রিলেশন বিটুইন equivalent weight and atomic mass. Equivalent weight and atomic mass. তাহলে আমাদের এবারে রিলেশনটা দেখতে হবে যে ইকুইভ্যালেন্ট ওয়েট তুল্যাঙ্ক ভরের সঙ্গে পারমাণবিক ভর মানে অ্যাটমিক মাসের মধ্যে কি রিলেশন আছে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি, একটু লেট আস কনসিডার, ধরে নিচ্ছি বা মনে করি কোন একটা মৌল যার রেসপেক্ট আমরা ভাবছি তার পারমাণবিক ভর মানে অ্যাটমিক মাসটা হচ্ছে A, ওকে ধরে নিচ্ছি এগুলো। তার তুল্যাঙ্ক ভার মানে ইকুইভ্যালেন্ট ওয়েট কত? সেটা হচ্ছে E। আর ভ্যালেন্সি বা যোজ্যতা কত? সেটা ধরে নিচ্ছি V। আচ্ছা, যোজ্যতার সংজ্ঞা কি জানি আমরা? ভ্যালেন্সি ডেফিনেশন কি? ভ্যালেন্সির অনেকগুলো ডেফিনেশন আছে। একটা হাইড্রোজেনের রেসপেক্টে আছে, অক্সিজেনের রেসপেক্টে আছে, ছোটবেলায় পড়েছো ক্লাস 8-9 মেবি। তো হাইড্রোজেনের রেসপেক্টে যে ভ্যালেন্সিটা আছে আমি সেটাই তোমাকে বলছি, বিকজ আমি প্রুফটা তার রেসপেক্টেই করেছি। অক্সিজেনের রেসপেক্টেও করা যাবে, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। আমি প্রুফটা হাইড্রোজেনের রেসপেক্টে করেছি। আচ্ছা, ভ্যালেন্সি ডেফিনেশনটা কি? হাইড্রোজেনের রেসপেক্টে না, কোনো একটা এলিমেন্টের ভ্যালেন্সি কে ডিফাইন করা হয় এভাবে, সে যতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে সেটাই তার ভ্যালেন্সি। কেউ যদি দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, ধরো এলিমেন্ট A
সে দুখানা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে AH2 কম্পাউন্ড তৈরি করে। কি তৈরি করে? AH2। তাহলে এর ভ্যালেন্সি হবে কত? 2। যদি এ কম্পাউন্ডটা বা এ এলিমেন্টটা 4টে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় তাহলে বলবো ভ্যালেন্সি 4। তো যাই হোক, হোয়াট এভার, আমরা ভ্যালেন্সিকে এভাবেই ডিফাইন করেছি, অর্থাৎ যতগুলো হাইড্রোজেনের সঙ্গে কেউ যুক্ত হয় সেটাই তার ভ্যালেন্সি। তাহলে ভ্যালেন্সি যদি ভি হয়, কারণ ভ্যালেন্সি যদি ভি হয়, তার মানে আমি বলতে পারি এলিমেন্টটা ভি সংখ্যক, ভি নাম্বার অফ হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছিল। যদি কারো ভ্যালেন্সি 2 হয় তার মানে সে দুটোই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছিল। যদি 3 হয় তাহলে 3টে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছিল। আর যদি ভ্যালেন্সি ভি হয়, যোজ্যতা ভি হয়, তার মানে ভি খানা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছিল। তাহলে এখানে এলিমেন্টের ভ্যালেন্সি আমি ধরেছি ভি। এই ভি কথাটার মানে হচ্ছে যে এলিমেন্টটা ভি নাম্বার অফ হাইড্রোজেন, তো ভি খানা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছিল, সেটাই আমি লিখেছি। ভ্যালেন্সি ভি এর মানেটা কি না, one atom of the element combined with v number of hydrogen, বাংলাতে লিখে দিয়েছি মৌলের একটা পরমাণু ভি সংখ্যক হাইড্রোজেনের সঙ্গে যুক্ত। ওকে, আচ্ছা, একটা হাইড্রোজেনের মাস কত? আমি 1 গ্রাম ধরছি। তাহলে এলিমেন্টটা কতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে? ভি খানা, তাহলে তার মাস কত? ভি গ্রাম। কেন, একটা হাইড্রোজেনের মাস হচ্ছে 1 গ্রাম, তাহলে ভি খানা হাইড্রোজেনের মাস কত? ভি গ্রাম। আচ্ছা, এরা সবাই কার সঙ্গে যুক্ত হয়েছে? এলিমেন্টের সাথে। এলিমেন্টের কত মাসের সঙ্গে যুক্ত হয়েছে? না, এলিমেন্টের মাসটা তুমি ধরে নিয়েছো, অ্যাটমিক মাসটা এ গ্রাম, অর্থাৎ এ গ্রাম মাসের সাথে ভি খানা হাইড্রোজেন যুক্ত হয়েছে। তার মানে ভি গ্রাম মাস অফ হাইড্রোজেন যুক্ত হয়েছে এ গ্রাম মাস অফ দ্য এলিমেন্টের সাথে, সেটাই লিখেছে দেখো। তাহলে ভি গ্রাম মাস অফ হাইড্রোজেন কার সাথে যুক্ত হয়েছে? কম্বাইন্ড উইথ অ্যাটমিক মাস এ। তুমি নিজের মতো করে লেখো যে ভি গ্রাম হাইড্রোজেন যুক্ত হয় এ গ্রাম পারমাণবিক ওজনের সাথে। ভি মাস অফ হাইড্রোজেন কম্বাইন্স উইথ এ মাস অফ এলিমেন্ট, লিখে নিয়েছো। তাহলে 1 গ্রাম মাসের সঙ্গে যুক্ত হয় কতটা? আমি আরেকবার লিখছি ব্যাপারটাকে, এখানে দেখো, আমি এখানে করছি আরেকবার। তাহলে ভ্যালেন্সি আমি ধরেছি ভি, তাই তো? ভ্যালেন্সি আমি ধরেছি ভি। ভ্যালেন্সি ভি মানে হচ্ছে ভি খানা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাই ভ্যালেন্সি ভি। যতগুলো হাইড্রোজেন যুক্ত হয় সেটাই তার ভ্যালেন্সি। তাহলে ভ্যালেন্সি ভি মানে ভি খানা হাইড্রোজেন যুক্ত হয়েছে কার সাথে? না, এলিমেন্টের মাস ধরেছিলাম এ, ওই এ গ্রামের সাথে যুক্ত হয়েছে। তাহলে ভি গ্রাম মাস কম্বাইন করছে কার সাথে? এ গ্রামের সাথে। তাহলে 1 গ্রাম মাস কম্বাইন করছে কার সাথে? এ বাই ভি গ্রামের সাথে। আচ্ছা, এক্ষুনি আমরা ডেফিনেশন পড়লাম, কি পড়লাম? যে 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যত মাস যুক্ত থাকে সেটাই তার ইকুইভ্যালেন্ট ওয়েট, এক্ষুনি পড়লাম না? যদি ক্লোরিন হতো 35.5 গ্রাম ক্লোরিনের সাথে যত গ্রাম কোনো এলিমেন্ট যুক্ত হয় সেটাই তার ইকুইভ্যালেন্ট ওয়েট। হাইড্রোজেনের রেসপেক্টে কি পড়েছি? 1 গ্রাম হাইড্রোজেনের সাথে যত গ্রাম কোনো এলিমেন্ট যুক্ত হয় সেটাই তার ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে আমি এখানে কি লিখলাম? 1 গ্রাম হাইড্রোজেনের সাথে কতটা যুক্ত হচ্ছে? এ বাই ভি গ্রাম যুক্ত হচ্ছে। এই এ বাই ভি গ্রামটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে আমি কি এটা লিখতে পারি? অতএব ই ইকুইভ্যালেন্ট ওয়েট ই ইজ ইকুয়াল টু এ বাই ভি লেখা যায়। যদি তাই হয় তাহলে আমরা কিন্তু আমাদের রিলেশনটা পেয়ে গেছি, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু ইভি, অর্থাৎ অ্যাটমিক মাস সমান সমান ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু ভ্যালেন্সি। পারমাণবিক ওজন বা পারমাণবিক ভর সমান সমান তুল্যাঙ্ক ভার গুণ যোজ্যতা। এটা হচ্ছে রিলেশন। বোঝা গেল রিলেশনটা? এবার লিখে নাও সবাই, একটু পজ করে লিখে নাও। এবার আমরা কিছু জিনিসপত্র এখানে এই ফর্মুলাটা A ইজ ইকুয়াল টু ইভি বা E ইজ ইকুয়াল টু A বাই ভি, এটা রিগার্ডিং কিছু জিনিসপত্র বলবো তোমাদের।
তো আশা করি লিখে নিয়েছো। এবার আমি এটা মুছি। আচ্ছা, বলছে প্রথম একটা কথা জিজ্ঞেস করেছে, বলছে ইকুইভ্যালেন্ট মাস ই, ইকুইভ্যালেন্ট মাস ই ক্যান নট বি গ্রেটার দ্যান অ্যাটমিক মাস, মানে এটা কখনোই অ্যাটমিক মাসের থেকে বড় হবে না। তোমাকে এটা যুক্তি দিতে হবে। বলছে ই ক্যান নট বি গ্রেটার দ্যান এ, অর্থাৎ কোন মৌলের তুল্যাঙ্ক ভার তার পারমাণবিক ওজন অপেক্ষা বেশি হতে পারে না। হ্যাঁ, অবশ্যই হতে পারে না। খেয়াল করে দেখো, এখান থেকে দেখো, এখান থেকেই বোঝাচ্ছি ই ইজ ইকুয়াল টু এ বাই ভি পেয়েছি। তো ভি যদি 0 হয়, ভি যদি 0 হয় সেটা সম্ভব না, বিকজ কারোর যোজ্যতা 0 হয় না, শূন্য যদি হবে না নিষ্ক্রিয় গ্যাসগুলো বাদ দিয়ে। ঠিক আছে? আচ্ছা, ভি লেস দ্যান 1 হবে না, ভি কোনো ভগ্নাংশ হয় না, ভি একের থেকে, অত ভ্যালেন্সি কারো দেখেছো -1 ভ্যালেন্সি -2 ভ্যালেন্সি হয় না, তাহলে ভিটা লেস দ্যান 1 হবে না, ভি সবসময় একটা পূর্ণ সংখ্যা। ওকে, যদি হয় ভি যদি 0 হয়, যদি ভি 0 হতে পারে, 0 পদের ক্ষেত্রে ওই তোমার নিষ্ক্রিয় গ্যাস যেগুলো ইনার্ট গ্যাস সেখানে হতে পারে, তখন এটা বরং 0 হতে পারে, ইকুইভ্যালেন্টটা 0 হতে পারে। ওকে, বাট ভিটা কি হবে, ভিটা জেনারেলি লেস দ্যান 1 হয় না। তাহলে ভি যদি লেস দ্যান 1 না হয়, তাহলে ভি ইকুয়াল টু 1 হতে পারে, তো ভ্যালেন্সি 1 হতে পারে। তাহলে যদি ভি ভ্যালেন্সি ইকুয়াল টু 1 হয়, তাহলে ইটা বড়জোর ই ইজ ইকুয়াল টু এ হতে পারে, এর থেকে কম হবে না। অর্থাৎ ইকুইভ্যালেন্ট ওয়েটটা অ্যাটমিক মাসের সঙ্গে সমান অবধি হতে পারে, তার থেকে বড় হবে না, তার থেকে বড় হবে না। দেখতেই পেলেন রিলেশনটা। কারণ ভি এর ভ্যালুটা তুমি কি করতে পারো, 0 যদি ধরো তাহলে এটা 0 হতে পারে, কিন্তু জেনারেলি আমরা ওই ক্ষেত্রে আমরা কনসিডার করি না। আর ভি যদি সমান সমান 1 হয় তাহলে ই ইজ ইকুয়াল টু এ হতে পারে, কিন্তু ভি ভ্যালেন্সি কখনো 1 এর থেকে কম হয় না। তাহলে ভি 1 এর থেকে যদি কম হয় না, তাহলে ইটা কখনোই গ্রেটার দ্যান এ হতে পারে না। বোঝা গেল? নেক্সট এটা বলেছে, এবার দেখো এই কনফিউশনটা দূর করবো। কোন কনফিউশন? এই যে ভি লেস দ্যান 1 আমি বললাম হতে পারে না, আর বললাম ভি ইকুয়াল টু 0 নিতে পারি। এখন ভি ইকুয়াল টু যদি তুমি 0 নাও, যদি ভি ইকুয়াল টু 0 নাও, তাহলে ই ইজ ইকুয়াল টু 0 আসবে। এখন ইকুইভ্যালেন্ট মাস কখনো 0 হয় না। কোনো এলিমেন্ট অন্য কোনো একটা এলিমেন্টের সাথে 0 মাস নিয়ে কম্বাইন করছে, তার মানে সে কম্বাইনই করেনি, তার মিনিংলেস। ইকুইভ্যালেন্ট কথাটাই মিনিংলেস। কি বললাম বুঝতে পেরেছো? আমি যদি বলি যে ভ্যালেন্সিটা 0, ভ্যালেন্সি 0 হয়, বা অ্যাটমিক মাস যদি 0 করি, কথা যে কোনো একটা 0 করলাম, যদি 0 করি তাহলে ইটা 0 হবে। আর যদি ই 0 হয়ে যায়, যদি ই 0 হয়ে যায়, সেটা কি সিগনিফাই করে? ই 0 হয়ে যাওয়া মানে কি? ই 0 হয়ে যাওয়া মানে কি? ই 0 হয়ে যাওয়া মানে কোনো একটা এলিমেন্ট 1 গ্রাম হাইড্রোজেনের সাথে 0 মাস নিয়ে যুক্ত হয়েছে, বা 35.5 গ্রাম ক্লোরিনের সাথে 0 মাস নিয়ে যুক্ত হয়েছে, বা তোমার অক্সিজেনের 8 গ্রামের সাথে 0 মাস নিয়ে যুক্ত। 0 মাস নিয়ে যুক্ত হয়েছে মানে সে যুক্তই হয়নি, তাহলে ইকুইভ্যালেন্ট কনসেপ্টই আসছে না ওখানে। সুতরাং সেটা করা যাবে না। তাহলে অ্যাটমিক মাস কোনো শূন্য হতে পারে না, তাই তো? আর ভি যদি 0 হয় তাহলে ব্যাপারটা কি হবে? আনডিফাইন্ড হয়ে যাবে, তাই না? ভি যদি 0 হয় আনডিফাইন্ড হয়ে যাবে। সুতরাং ভ্যালেন্সি 0 করতে পারবো না, অ্যাটমিক মাস 0 করতে পারবো না। তাহলে ম্যাক্সিমাম কি করতে পারে? তাহলে আমরা কি করতে পারবো না? এখানে বলি ভি ইকুয়াল টু 0 তুমি ধরতে পারতে, কিন্তু যেটা যদি ধরো তাহলে আনডিফাইন্ড হয়ে যাবে, সেটা হবে না। আর অ্যাটমিক মাস যদি 0 করো তাহলে ই 0 হবে, কিন্তু কোনো মৌলের অ্যাটমিক মাস 0 হয় না, কোনো মৌলের অ্যাটমিক মাস 0 হয় না, 0 মাসের কেউ হয় না। সুতরাং ওই কনসেপ্টগুলো বাদ। তাহলে শুধু কি হতে পারে? ভি ইকুয়াল টু 1 অর গ্রেটার দ্যান 1 হতে পারে, ভ্যালেন্সি ইকুয়াল টু 1 অর গ্রেটার দ্যান 1 হতে পারে, 0 বা লেস দ্যান 1 ধরে আমরা করবো না হিসাব। সেই জন্য ইকুইভ্যালেন্ট ওয়েট কখনোই তোমার গ্রেটার দ্যান এ অ্যাটমিক মাস হবে না। আচ্ছা,
এইবার এত কিছু যা করলাম, সব থেকে গুরুত্বপূর্ণ অংশটা আমরা এবার করব। সব থেকে গুরুত্বপূর্ণ অংশটা আমরা এবার করব। খুব মনোযোগ দিয়ে সবাই ফর্মুলাগুলোকে লিখে নাও। তাহলে কি পেলাম আমরা? ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু পেয়েছি a বাই v পেয়েছি। এবার হেডিং করো ইকুইভ্যালেন্ট ওয়েট ফর আয়নস। কোন আয়ন তোমাকে পরীক্ষায় কি দেয় বলো তো? পরীক্ষাতে ইকুইভ্যালেন্ট মাস ক্যালকুলেট করতে। এই যে এতগুলো বললাম না, প্রমাণ প্রুফ এগুলো জেনারেলি দেয় না। আগে যখন ওল্ড সিলেবাস ছিল তখন এগুলো দিত, বিকজ তখন এই চ্যাপ্টার থেকে 8 মার্কস না 5 মার্কস মতো থাকতো, ঠিক আছে? এখন এই চ্যাপ্টার থেকে 3 মার্কসের কোশ্চেন আসে, তো 3 মার্কসে এত কিছু দেয় না, সিম্পল ছোট ছোট অঙ্ক দেয়, মোর কনসেপ্টের অঙ্ক দেয়, সেরকম অঙ্ক দেয়। তো সে কারণে এই পার্ট থেকে ইকুইভ্যালেন্ট ওয়েট থেকে কোশ্চেন হয়, অ্যাকচুয়ালি এই পার্ট থেকে কোশ্চেনটা বেশি হবে। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ফর আয়ন ফর্মুলাটা কি দেখো? ফর্মুলা weight of ion by valency। বুঝলে? নেক্সট লেখো equivalent weight for ionic solids। equivalent weights for ionic solids ফর্মুলাটা কি? molecular weight or formula weight by number of cation into charge, অথবা নাম্বার অফ অ্যানায়ন ইনটু চার্জও লেখা যেতে পারে। ফর্মুলাগুলোকে লেখো, তারপর আমরা অঙ্ক করছি একটা একটা করে, ঠিক আছে? নেক্সট লেখো ইকুইভ্যালেন্ট ওয়েট ফর অ্যাসিড অর বেস। ফর্মুলাটা হচ্ছে মলিকুলার ওয়েট বাই বেসিসিটি অর অ্যাসিডিটি। যদি অ্যাসিড নাও, অ্যাসিডের কি হয়? অ্যাসিডের ক্ষারগ্রাহিতা, বেসিসিটি হয়। আর যদি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ বেস নাও, তাহলে বেসের মানে ক্ষারের অম্লগ্রাহিতা হয়, অর্থাৎ অ্যাসিডিটি হয়। দেখাচ্ছি আমি। অক্সিডাইজিং or reducing agent। equivalent word for oxidizing or reducing agent ফর্মুলাটা কি? molecular weight by number of electron change। এই হচ্ছে ফর্মুলা। ফর্মুলাগুলো আরেকবার আমি সামারাইজ করে দিই, দিয়ে আমরা অঙ্কগুলো করব। সামারাইজ করার পরে আমরা এবারে অঙ্কগুলো করব। তাহলে কি বললাম? ইজ গট এ বাই ভি দেখলাম আমরা। আচ্ছা, কোনো যদি আয়ন হয় তাহলে আয়নের ফর্মুলা ওয়েট নেব। ফর্মুলা ওয়েট মানে ধরো OH মাইনাস, তাহলে OH মাইনাসের যে ওয়েটটা হয় কত হবে? OH মাইনাস যে ওয়েটটা হয় সেটা তোমাকে নিতে হবে। একটা হাইড্রোজেন 1 আর অক্সিজেন 16 মানে 17 বাই তার যোজ্যতা। OH মাইনাসের যোজ্যতা কত? 1। অর্থাৎ কোনো মূলকের মাথায়, অর্থাৎ কোনো যে OH মাইনাস যে গ্রুপ, এদের মাথায় যে চার্জ থাকে সেটা তাদের ভ্যালেন্সি। ওকে? বা NO3 মাইনাস। NO3 মাইনাস কোন একটা আয়ন, নাইট্রেট আয়ন। তাহলে NO3 মাইনাসের ক্ষেত্রে কি করে ক্যালকুলেট করবে? না, NO3 এর ওয়েটটা ক্যালকুলেট করবে, নাইট্রোজেন কত, অক্সিজেন কত হিসাব করলে করে তার ভ্যালেন্সি কত। NO3 মাইনাস মানে 1 আছে, -1 চার্জ মানে 1 হচ্ছে তার ভ্যালেন্সি, 1 দিয়ে ডিভাইড। ওকে? ইকুইভ্যালেন্ট ওয়েট ফর আয়নিক সলিড। আয়নিক সলিডের মলিকুলার ওয়েট হতে পারে, ফর্মুলা ওয়েট হতে পারে। এখন ফর্মুলা ওয়েট কি আর মলিকুলার ওয়েটটা কি? মলিকুলার ওয়েট ধরো গোটা মলিকিউলটাকেই এক্সপ্রেস করছে যে ফর্মুলা, সেটা তার মলিকুলার ওয়েট। যেমন ধরো H2SO4, কথার কথা H2SO4। তো H2SO4 এর একটা মলিকিউলকে এক্সপ্রেস করে এই ফর্মুলাটা, দ্যাট ইজ এটা মলিকুলার ওয়েট। বাট NaCl, সোডিয়াম ক্লোরাইড, NaCl কিন্তু মলিকুলার ওয়েট নয়, বিকজ সোডিয়াম ক্লোরাইডে একটা সোডিয়াম আর একটা ক্লোরিন দিয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়, তা কিন্তু নয়।
সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার 6, অর্থাৎ একটা সোডিয়ামকে ঘিরে 6টা ক্লোরিন থাকে। সিমিলারলি একটা ক্লোরিনকে ঘিরে 6টা সোডিয়াম থাকে। সুতরাং ইট ইজ ভেরি হার্ড টু এক্সপ্রেস দ্য মলিকুলার ফর্মুলা অফ সোডিয়াম ক্লোরাইড। ওটাকে বরং ফর্মুলা ওয়েট, অর্থাৎ যেভাবে এক্সপ্রেস করা হয়, ফর্মুলা ওয়েট হবে মানে যেভাবে এক্সপ্রেস করা হয়েছে সেটার ওয়েট নিতে হবে। NaCl এর ফর্মুলা ওয়েট হচ্ছে NaCl, সোডিয়াম অ্যান্ড ক্লোরিন। তো এটা হচ্ছে তার ফর্মুলা, এটা তার মলিকুলার ফর্মুলা নয়, অনলি ফর্মুলা, মলিকুলার ফর্মুলা নয়। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে যাদের শুধুমাত্র ফর্মুলা দিয়ে এক্সপ্রেস করা যায়, তো ফর্মুলা দিয়ে সিম্পল কে আছে এবং কি রেশিওতে আছে সেভাবে এক্সপ্রেস করা হয়। হ্যাঁ, তো যাই হোক, কি বললাম তাহলে, সোডিয়াম ক্লোরাইডটা সেটা কিন্তু তার ফর্মুলা, ওটা কিন্তু তার মলিকুলার ফর্মুলা নয়, অনলি ফর্মুলা। তো তাদের ক্ষেত্রে যে ওয়েটটা ক্যালকুলেট করবো সেটা হচ্ছে তার ফর্মুলা ওয়েট, অর্থাৎ কারোর ফর্মুলা থেকে যে ওয়েটটা ক্যালকুলেট করবো সেটা হচ্ছে তার ফর্মুলা ওয়েট। আর কারোর মলিকুলার ফর্মুলা, অর্থাৎ একটা মলিকুলকে যেভাবে এক্সপ্রেস করা হয় তার যদি ওয়েট নেই সেটা হচ্ছে তার মলিকুলার ওয়েট। অত চাপ নেওয়ার দরকার নেই, সিম্পল ভুলে যাওয়া, অত চাপ নেওয়ার দরকার নেই। তোমাকে যেটা লিখে দেবে NaCl হোক বা HCl হোক, হোয়াট এভার, যেটা লিখে দেবে তুমি তার ওয়েটটা ক্যালকুলেট করবে। ক্লিয়ার? তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ফর আয়নিক সলিড হলে কি করবে, মলিকুলার ওয়েট বা ফর্মুলা ওয়েট নেবে এবং নাম্বার অফ ক্যাটায়ন ইনটু, এটা বলছিলাম, এটাই বলছি, ঠিক আছে, মলিকুলার ওয়েট অর ফর্মুলা ওয়েট বাই নাম্বার অফ ক্যাটায়ন ইনটু ইটস চার্জ। এখন এগুলো ইলাবোরেটলি দেখতে হবে আমাদের সবকটা। ফর্মুলা ওয়েট একবার বলে দিই কি লেখা আছে। অ্যাসিড আর বেস হলে কি বলেছি, তার অ্যাসিড বা বেস, ধরো H2SO4, তার মলিকুলার ওয়েট নিলাম। এবার H2SO4 এর বেসিসিটি কত? বেসিসিটি কি? নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন। কোন অ্যাসিডের বেসিসিটি কোনটা? নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন। H2SO4 এর কটা রিপ্লেসেবল হাইড্রোজেন আছে? দুটো। ক্লিয়ার? আর যদি কোনো বেস হয়, মানে ক্ষার যদি হয়, তাহলে মলিকুলার ওয়েট বাই অ্যাসিডিটি মানে হচ্ছে নাম্বার অফ রিপ্লেসেবল OH মাইনাস। বুঝতে পেরেছো? ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, কটা OH আছে? দুটো। এই দুই হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অ্যাসিডিটি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে বেসিসিটি আর অ্যাসিডিটি আর কিছুই না, নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন অথবা নাম্বার অফ রিপ্লেসেবল OH মাইনাস। ক্লিয়ার? আর অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট ব্যাপারটাকে নিয়ে আমরা এই ক্লাসে দেখবো না, আমরা রেডক্স চ্যাপ্টারে দেখবো। তবু আমি ফর্মুলাটা কিছু বলে রাখছি। এখানে মলিকুলার ওয়েট নিতে হবে, নিয়ে অক্সিডেশন বা রিডাকশনের সময় যতগুলো ইলেকট্রন ওরা গ্রহণ করেছিল বা যতগুলো ইলেকট্রন ওরা ছেড়েছিল সেই ইলেকট্রনের সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। আমরা অক্সিডেশন রিডাকশনের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে সার্টেন নাম্বার অফ ইলেকট্রন নিয়ে কেউ রিডিউস হয় বা সার্টেন নাম্বার অফ ইলেকট্রন ছেড়ে দিয়ে কেউ অক্সিডাইজ হয়। এই যে পরিমাণ ইলেকট্রন ছেড়ে দিচ্ছে বা অ্যাকসেপ্ট করছে সেই নাম্বার অফ ইলেকট্রন দিয়ে ডিভাইড করতে হয়। অঙ্ক দেখবো এবারে আমরা, লিখে নাও। আমরা এবার প্রত্যেকটা ফর্মুলা দিয়ে যতগুলো সম্ভব আমরা অঙ্ক দেখবো কিভাবে আসছে। তো এখানে আমি কিছু এলিমেন্ট এখানে তোমাদের জন্য লিখেছি। এই এলিমেন্টগুলোর আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করা শিখব এবং আমার বিশ্বাস যে এই কটা এলিমেন্ট তুমি যদি ভালো করে ক্যালকুলেট করা শিখে যাও, তোমাকে যতগুলো ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে দেবে তুমি প্রায় অলমোস্ট সবগুলোই পারবে। প্রত্যেকটা এখানে দেখো, ভিডিওটাকে লঙ্গার না করার জন্য আমি আগে থেকে ক্যালকুলেট করে রেখেছি, যাতে এখানে আমি যদি ওয়ার্ক করতে করতে রেকর্ড করি তাহলে ভিডিওটা অযথা অনেকটা লং হয়ে যায় এবং সেটা এডিটিং করা, আপলোড করা অনেকটা সময় সাপেক্ষ। ওই জন্য আমি ওই টাইমটা বাঁচানোর জন্য আমি আগে থেকে এগুলো এখানে করে রেখেছি। আমি এগুলো এক্সপ্রেস করছি, তোমাদের দেখে নাও একবার, ঠিক আছে? তো সোডিয়াম কার্বনেটটা প্রথমে করেছি। তো সোডিয়াম কার্বনেটকে আমি আয়োনাইজ করেছি। সোডিয়াম কার্বনেটকে ভাঙলে কতগুলো সোডিয়াম হবে? দুটো সোডিয়াম আসবে। আর কার্বনেট কটা আছে? একটা আছে, তাহলে একটা কার্বন। দেখো ভেঙেছি, দুটো সোডিয়াম প্লাস এসছে, একটা CO3 2 মাইনাস। ওকে, আচ্ছা, তাহলে এটা একটা সল্ট এবং ফর্মুলা কি ছিল? আয়নিক কম্পাউন্ড। এর ফর্মুলা কি ছিল? যে মলিকুলার ওয়েট নেব বাই ডিভাইড করব কি দিয়ে? নাম্বার অফ ক্যাটায়ন ইনটু ইটস চার্জ। তো মলিকুলার ওয়েট নিচ্ছি, সোডিয়াম কটা আছে? দুটো, তাহলে 23 ইনটু 2। তারপরে একটা কার্বন আছে 12, অক্সিজেন কটা আছে? 3টে, মানে 16 ইনটু 3 ডিভাইডেড বাই নাম্বার অফ ক্যাটায়ন ইনটু ইটস চার্জ। ক্যাটায়ন কটা হয়েছে? সোডিয়াম কার্বনেট ভেঙে দুটো ক্যাটায়ন, তাহলে নাম্বার অফ ক্যাটায়ন মানে 2 ইনটু ইটস চার্জ। চার্জ কত আছে সোডিয়ামের মাথায়? 1
প্লাস বা মাইনাস নেব না, জাস্ট শুধু নিউমেরিক্যাল ভ্যালুটা নেব 1। তো দেখো এটা ক্যালকুলেট করে হিসাব করছি 106/2, 106/2 মানে হচ্ছে তোমার 53। তাহলে এই 53টা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সোডিয়াম কার্বনেট। আচ্ছা, একটা আমরা মুছি, তাহলে বোর্ডটা ক্লিয়ার হতে থাকবে। নেক্সট যেটা আছে দেখো অ্যালুমিনিয়াম সালফেট, Al2SO4 হোল 3 হবে, এটা হোল 3 হবে, সরি এটা Al2SO4 হোল 3 হবে, 3টা মিস করে গেছি আমি, তাহলে বোধহয় এখানে হিসাবটা গন্ডগোল হয়েছে, দেখে নিচ্ছিলাম। যাই হোক আমি হিসাবটা করে যাচ্ছি, ভালোই হয়েছে, মিস হয়েছে, ভালোই হয়েছে। তাহলে অ্যালুমিনিয়াম সালফেট, এটাকে আয়নাইজ করলে কটা অ্যালুমিনিয়াম আছে এখানে? দুটো, তাহলে 2Al, আর এটা এর মাথায় যায় 2Al3+, আর সালফেট কটা আছে? 3টে হবে, 3SO4 2-। এটা হচ্ছে প্রপার আয়নাইজেশন, 3SO4 2-। এবার আমাকে ওয়েট ক্যালকুলেট করতে হবে, তাহলে এর অ্যাটমিক টোটাল মলিকুলার ওয়েটটা কত হবে? 2 × 27, অ্যালুমিনিয়াম 27। আচ্ছা, সালফার কটা আছে? সালফার বেসিক্যালি 3টে, তাই না? দেখো SO4 হোল 3 মানে 3টে সালফার আছে, তার মানে 32 × 3। অক্সিজেন কটা আছে? অক্সিজেন অ্যাকচুয়ালি 3 × 4 12টা অক্সিজেন, তাই না? অক্সিজেন ভেতরে 4টে, বাইরে হোল 3 আছে, মানে 3 × 4 12খানা অক্সিজেন, তাহলে 12 × 16 হয়েছে, ডিভাইডেড বাই নাম্বার অফ ক্যাটায়ন ইনটু ইটস চার্জ। তুমি অ্যানায়ন দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো নাম্বার অফ ক্যাটায়ন কটা ক্যাটায়ন তৈরি হয়েছে? দুটো ক্যাটায়ন, ক্যাটায়ন ইনটু ইটস চার্জ মানে 2 × 3, তাহলে 2 × 3। সো লেট আস ক্যালকুলেট। ক্যালকুলেট করলে কত আসছে? প্রথমটা আছে তোমার 2 × 27, 2 × 27 প্লাস 32 × 3, তারপর কত আছে? 12 × 16, 342 আসছে উপরে, if I am not wrong, 342 divided by 6, 57. So 57 is the equivalent weight of aluminium sulfate. Clear? Next is calcium phosphate, Ca3PO4 whole 2। তো Ca3PO4 whole 2 কে আমরা আয়নাইজ করলাম, কটা ক্যালসিয়াম আছে? 3টে আছে, তাহলে 3খানায় ক্যালসিয়াম বেরোবে, 3Ca2+, ক্যালসিয়ামে 2+ চার্জ হয়। ফসফেট কটা আছে? দুটো আছে, তাহলে আয়নাইজ করলে দুটো ফসফেট বেরোবে এবং ফসফেটের মাথায় 3- চার্জ হয়। ওকে, এটা আয়নাইজ করছি কেন? এই নাম্বার অফ ক্যাটায়নটা বোঝার জন্য। তুমি না আয়নাইজ করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ওয়েট ক্যালকুলেট করছি, ক্যালসিয়াম 40 করে হয় 40, তাহলে 40 × 3, ক্যালসিয়াম কটা আছে? 3টে আছে, তাহলে 40 × 3, 40 × 3 করেছি। তারপরে ফসফেট কটা আছে? অ্যাকচুয়ালি ফসফেট আছে দুটো, মানে হোল 2 আছে, তাহলে ফসফেট দুটো। ফসফরাসের ওয়েট কত? 31 করে, তাহলে 31 × 2। অক্সিজেন কটা আছে? 4 × 2 = 8টা, মানে টোটাল 8খানা অক্সিজেন, তাহলে 8 × 16। আচ্ছা, বাই কত হবে? বাই নাম্বার অফ ক্যাটায়ন ইনটু ইটস চার্জ। তো ক্যাটায়ন কটা আছে? 3টে আছে, চার্জ কত? 2। আচ্ছা, তুমি যদি নাম্বার অফ অ্যানায়ন দিয়ে করতে চাও, নাম্বার অফ অক্সিজেন আমি সব ক্যাটায়ন দিয়ে কেন করবো? আমি অ্যানায়ন দিয়েও করবো, তো করতে পারো, একই আছে। দেখো ক্যাটায়ন দিয়ে করলে 3 × 2 আসছে, অ্যানায়ন দিয়ে করলে 2 × 3 আসবে, বিকজ দেখো ফর্মুলাটা যদি তুমি এরকম লেখো, নাম্বার অফ অ্যানায়ন ইনটু ইটস চার্জ, তো অ্যানায়ন কটা হয়েছে? দুটো, চার্জ কত? 3, তাহলে সেই একই ব্যাপার আসবে। তাহলে এটা হিসাব করে দেখো কত আসছে, এটা 40 × 3 প্লাস 31 × 2, 16 × 8, 310 ডিভাইডেড বাই 6 মানে 51.6। তাহলে এটা আসছে তোমার 51.6। আচ্ছা, 51.6। তাহলে একই রকম ভাবে তোমরা এগুলোও করবে, আমি আর সবগুলো হিসাব করছি না, আমি বলে দিচ্ছি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা বেস, তুমি H2SO4টাও করবে, আমি দিয়ে রাখলাম এডিশনাল একটা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
তো ফর্মুলা ওয়েট লিখেছি, মলিকুলার ওয়েট কত, ক্যালসিয়াম 40, অক্সিজেন কটা আছে 16 একটা, অক্সিজেন দুটো আর হাইড্রোজেন দুটো, তার মানে 16 ইন্টু 2 হবে, আর হাইড্রোজেন 1 ইন্টু 2 হবে। তো আমি একবারে করেছি, এখানে ভেতরে কত হচ্ছে 16 আর 1 17, মানে 17 ইন্টু 2 34। তো একবার হিসাব করে করো, ডিভাইড করেছি কত দিয়ে, যেহেতু এটা বেস তাহলে বেসের অ্যাসিডিটি বা নাম্বার অফ রিপ্লেসেবল OH মাইনাস, তো OH কটা হয়েছে দুটো, ওই জন্য 2 দিয়ে ভাগ করেছি। এটা একটা আয়ন, আয়নের ক্ষেত্রে ফর্মুলা লিখেছি, কি লিখেছি, আয়নের ওয়েট বাই ইটস ভ্যালেন্সি বা বাই ইটস চার্জ। তো আয়নটার মলিকুলার আয়ন হচ্ছে CO3 2 মাইনাস, তাহলে CO3 2 মাইনাসটা হচ্ছে তার ওয়েট নিয়েছি, দেখো কার্বন 12 আর অক্সিজেন কত 16 ইন্টু 3 ডিভাইডেড বাই ভ্যালেন্সি, ভ্যালেন্সি কত নাম্বার, তার মাথায় যে চার্জ সেটাই হচ্ছে তার ভ্যালেন্সি, 2 দিয়ে ডিভাইড করেছি, যেটা হবে ক্যালকুলেটরে সেটা তোমার অ্যান্সার। H2SO4টা তুমি নিজে নিজে করো, 2 ইন্টু 1 প্লাস সালফার 32 প্লাস 16 ইন্টু 4 ডিভাইডেড বাই, এটা তো অ্যাসিড, কারণ অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, নিচে ডিভাইড করতে হবে কি দিয়ে, বেসিসিটি দিয়ে বা নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন দিয়ে। হাইড্রোজেন কটা আছে এখানে দুটো, তাহলে 2 দিয়ে ডিভাইড করতে হবে। ব্যাপারটা বোঝা গেল? হিসাব করে দেখো কত আসছে, 98 এর উপরে বাই 2 মানে 49 আসছে। একই রকম ভাবে ফেরাস সালফেট দেওয়া আছে, ফেরাস সালফেটে আয়রন 56 বলে দিলাম তোমাকে, এটা তুমি নিজে করো। ফেরাস সালফেটে আয়রনটা তোমাকে বলে দিলাম 56, এটা নিজে রাখো, ঠিক আছে? তাহলে নেক্সট আরো 2-4টা অঙ্ক দেখা যাক এই রিগার্ডিং, মানে এরকম টাইপের অঙ্ক আসতে পারে, আরো 2-1 রকমের অঙ্ক আসতে পারে, আমি সেরকম কয়েকটা স্যাম্পল অঙ্ক করিয়ে দিচ্ছি, এটা ভাবে নোট করে নাও। এই একটা নিউমেরিক্যাল দেওয়া রয়েছে এখানটাতে, বলছে দেখো, বলছে কোন মৌল M একটা এলিমেন্ট, তার পারমাণবিক গুরুত্ব ও তুল্যাঙ্ক ভর অর্থাৎ অ্যাটমিক মাস এন্ড ইকুইভ্যালেন্ট মাস দুটোই দিয়ে দিয়েছে, কত 27 এবং 9। মৌলটার ক্লোরাইডের সংকেত কি, মৌলটা যদি ক্লোরাইড বানায় তাহলে তার ফর্মুলাটা কি হবে, ইংরেজিতে লিখে দিয়েছি, ইফ দ্য অ্যাটমিক ওয়েট এন্ড ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যান এলিমেন্ট M is 27 and 9 respectively, then find out the formula of its chloride. ক্লোরাইড এর ফর্মুলা বার করতে বলেছে। আচ্ছা ভালো কথা, তাহলে আমাকে এটা করতে হবে, ফর্মুলা বার করতে হবে ক্লোরাইডের, ওকে? আচ্ছা আমরা কি জানি, এটা আমরা জানি A is equal to EV, একটু আগে প্রমাণ করে এসেছি, প্রুফ করে এসেছি, A equals to EV, অর্থাৎ অ্যাটমিক মাস is equal to ইকুইভ্যালেন্ট মাস ইনটু ভ্যালেন্সি। তাহলে আমাকে যদি ফর্মুলা বার করতে বলছে, M এর ফর্মুলা বার করতে বলছে, ক্লোরাইডের ফর্মুলা, ক্লোরাইড কি, ক্লোরাইড একটা মোনোভ্যালেন্ট কম্পাউন্ড, ক্লোরাইডের যোজ্যতা হচ্ছে 1, ভ্যালেন্সি অফ ক্লোরিন Cl মাইনাস ইজ 1। তাহলে ভ্যালেন্সি 1 মানে যদি আমি M এর ভ্যালেন্সিটা বার করতে পারি, তাহলে ক্লোরিন ওর সাথে কিভাবে যুক্ত হচ্ছে আমরা বের করতে পারবো, ভ্যালেন্সি জানলে আমরা কম্বাইন করতে পারবো, ওকে? তাহলে আমাকে M এর ভ্যালেন্সি বার করতে হবে, তাহলে ভ্যালেন্সি কত, V, এখানে ভ্যালেন্সি V মানে কি হবে, A বাই E, এটা কি অ্যাটমিক মাস আর এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস, অ্যাটমিক মাস দেওয়া আছে কত 27, ইকুইভ্যালেন্ট মাস কত হচ্ছে 9, তাহলে 27 বাই 9 করেছি, কত এসেছে তোমার 3, তাহলে M এর ভ্যালেন্সি কত এলো, ভ্যালেন্সি অফ M is equal to 3 এলো। আর ক্লোরিন কত ভ্যালেন্ট, ক্লোরিন ইউনিভ্যালেন্ট, ক্লোরিনের ভ্যালেন্সি 1, তাহলে M কে স্যাটিসফাই করতে গেলে 3টে ইউনিভ্যালেন্ট এলিমেন্ট লাগবে, তাহলে ক্লোরিন কটা লাগবে, M এর যোজ্যতা হচ্ছে 3, তাহলে M কে কটা ক্লোরিন দিতে হবে, M কে একক যোজ্যতা সম্পন্ন অর্থাৎ ইউনিভ্যালেন্ট ক্লোরিন 3টে দিতে হবে, তাহলে কম্পাউন্ড হবে MCl3, বিকজ একে স্যাটিসফাই, এর তো যোজ্যতা কত 3 বেরোলো, তাহলে একে স্যাটিসফাই করতে 3টে ক্লোরিন লাগবে, তাই না? তাহলে কম্পাউন্ড হলো MCl3। নেক্সট আরো একটা অঙ্ক দেখা যাক, এটা মুছি, আরেকটা অঙ্ক দেখি। আরো একটা অঙ্ক আছে, বলছে একটা ধাতব অক্সাইডে ওজন হিসাবে 60% ধাতু আছে, ধাতুটা তুল্যাঙ্ক ভার কত, ইংরেজিতে লেখা আছে ইন অক্সাইড অফ মেটাল, মেটালিক অক্সাইড 60% মেটাল ইজ প্রেজেন্ট বাই ওয়েট, তাহলে মেটালিক অক্সাইডটাতে 60% মেটাল আছে,
ফাইন্ড আউট ইটস ইকুইভ্যালেন্ট ওয়েট। ভালো কথা। আচ্ছা, আমি ধরছি ওয়েট অফ দ্য মেটাল অক্সাইড, আমি ধরে নিচ্ছি এটা ফর্মুলা হচ্ছে এমও, ধরে নিচ্ছি MXOY ধরলাম। ওকে, আমি ধরে নিচ্ছি মেটাল অক্সাইডটা ফর্মুলা হচ্ছে MXOY, ধরে নিচ্ছি। কারণ এখানে MO হতে পারে, MO2 হতে পারে, M2O3 হতে পারে, হোয়াটএভার। আমি জানি না তো এক্স আর ওয়াই এর ভ্যালু তো কত জানি না, আমি যে কোনো ওরা যে কোনো একটা মেটাল অক্সাইড বলেছে, তো লেট আস কনসিডার দ্য মেটাল অক্সাইড ইজ MXOY। ভালো কথা। তো এই মেটাল অক্সাইডে কি বলেছে, আর এর ওয়েটটা কত, 100 বলছে 60% মেটাল আছে, তাহলে রিমেইনিং 40% তোমার অক্সিজেন, তাই না? অ্যাজ পার দ্য কোয়েশ্চেন তাই বলছে যে 60% মেটাল আছে, আর তাহলে রেস্ট অফ দ্য 40% নিশ্চয়ই অক্সিজেন। আচ্ছা, আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা ডেফিনেশন পড়েছি, কি বলেছি যে 8 গ্রাম অক্সিজেনের সাথে যত এলিমেন্ট যুক্ত হয়, মানে যত গ্রাম এলিমেন্ট যুক্ত হয় সেটাই তার ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে আমাকে দেখতে হবে এখানে 40 গ্রাম টোটাল, যদি মেটাল অক্সাইডের ওয়েট 100 গ্রাম হয়, তার মধ্যে 60 গ্রাম মেটাল আর বাকি 40 গ্রাম, মানে 40 গ্রাম হচ্ছে অক্সিজেন। তাহলে 40 গ্রাম অক্সিজেনের সাথে 60 গ্রাম মেটাল যুক্ত আছে, তাহলে আমাকে দেখতে হবে 8 গ্রাম অক্সিজেনের সাথে মেটালের কতটা পার্ট যুক্ত আছে, কেননা 8 গ্রাম অক্সিজেনের সাথে মেটালের যতটা পার্ট যুক্ত আছে সেটাই তার ইকুইভ্যালেন্ট ওয়েট। এটাই তো ফর্মুলা, ডেফিনেশন তো তাই বলছে আমাকে। তাহলে এই 40 গ্রাম of oxygen is combined with 60 গ্রাম মেটাল, তাই না? তাহলে 1 গ্রাম অক্সিজেন combines with 60/40, তাহলে 8 গ্রাম অক্সিজেন combines with 60 into 8/40, ডিভাইড করো, দেখো কেটে কুটে আসবে তোমার এটা 12। তার মানে এই অক্সাইডের মধ্যে 12 গ্রাম মেটাল 8 গ্রাম অক্সিজেনের সাথে কম্বাইন করে আছে, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য মেটাল কত হবে, 12 গ্রাম। ক্লিয়ার? নেক্সট আরো একটা প্রবলেম দেখি। আজকের এই লেকচারের লাস্ট অঙ্ক এটা আমি করে দিচ্ছি, এরকম স্যাম্পল অঙ্ক করে দিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। এরকম প্রত্যেকের বইতে দেখবে এক্সারসাইজে অনেক অঙ্ক করে দেওয়া রয়েছে, ওয়ার্কআউট এক্সাম্পল করে দেওয়া রয়েছে, সেগুলো সবাই দেখবে। যত বেশি অঙ্ক প্র্যাকটিস করো তত বেশি থিওরিটা তোমাদের বেশি বেশি করে ক্লিয়ার হবে। তো সেই জন্য বলবো যে আমি এগুলো তোমাদের দেখিয়ে দিলাম হাউ টু সলভ, কীভাবে সলভ করতে হয়। তোমরা আরও বেশি প্র্যাকটিস করো, যেগুলো অসুবিধা হবে আমাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করবো সেগুলোকে সলভ করে দেওয়ার জন্য। আরেকটা যদি ভিডিও বানানো যায় আমি অবশ্যই সেটা চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটা তোমাদের পছন্দ হলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার চাই। শেয়ার কি চাই? শেয়ার। চলো অঙ্কটা দেখা যাক। বলছে এক্স গ্রাম কোনো মৌল থেকে ওয়াই গ্রাম ক্লোরাইড পাওয়া যায়। একটা এলিমেন্ট এক্স গ্রাম নিয়েছে এবং সে একটা কম্পাউন্ড বানিয়েছে, একটা ক্লোরিনের একটা কম্পাউন্ড, মানে ক্লোরিনের সাথে কম্বাইন করে একটা কম্পাউন্ড বানিয়েছে এবং তার ওয়েটটা কত হচ্ছে ওয়াই গ্রাম। ভালো কথা। তাহলে বলছে তাহলে এই এলিমেন্টটা মানে মৌলটা তুলাঙ্গ ভার কত, ইংরেজিতেও লিখেছি। বলছে এক্স গ্রাম এলিমেন্ট গিভস ওয়াই গ্রাম ক্লোরাইড কম্পাউন্ড। একটা এলিমেন্ট তার ওয়েট ছিল এক্স গ্রাম, সে ক্লোরিনের সাথে কম্বাইন করে ওয়াই গ্রাম ক্লোরাইড কম্পাউন্ড বানিয়েছে। তা বলছে ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য এলিমেন্ট। ওকে, ভালো কথা। তাহলে ওয়াই গ্রাম ক্লোরাইড কম্পাউন্ড বানিয়েছে, কত গ্রাম না ওয়াই গ্রাম ক্লোরাইড কম্পাউন্ড। তাহলে এই ওয়াই গ্রাম ক্লোরাইড কম্পাউন্ডের মধ্যে এলিমেন্ট কতটা আছে, এলিমেন্টটা কতটা ছিল এক্স গ্রাম, তাই তো বলেছে এক্স গ্রাম অফ দ্য কম্পাউন্ড বলেছে না। তাহলে ওয়াই গ্রাম হচ্ছে কম্পাউন্ডের ওজন, অর্থাৎ ক্লোরাইড কম্পাউন্ডের ওজন। তাহলে ওয়াই থেকে যদি আমরা এক্স বাদ দিয়ে দিই তাহলে কি পাওয়া যাবে, ক্লোরিনের ওজন পাওয়া যাবে, শুধুমাত্র ক্লোরিনের ওজনটা পাওয়া যাবে। তাহলে দেখো ওয়াই গ্রাম ক্লোরিন কম্পাউন্ড, তাহলে মাস অফ ক্লোরিন, ক্লোরিনের ভর কত হবে না, ওয়াই গ্রাম থেকে এক্স গ্রাম বাদ দিয়ে দিলাম, তাহলে এক্সটা হচ্ছে এলিমেন্টের মাস আর ওয়াইটা হচ্ছে কম্পাউন্ডের মাস। তাহলে কম্পাউন্ডের মাস থেকে এলিমেন্টের মাসটা বাদ দিলাম, বাদ দিলাম, তাহলে আমরা ক্লোরিনের মাসটা পেলাম। ভালো কথা। তাহলে ওয়াই মাইনাস এক্স গ্রাম ক্লোরিন আছে। এগেইন ডেফিনেশনটা বলবো, তুলাঙ্গ ভার ডেফিনেশনটা কি দেখলাম, যে কোনো এলিমেন্ট
যে কোনো এলিমেন্টের যতটা মাস 1 গ্রাম হাইড্রোজেন বা 8 গ্রাম অক্সিজেন অথবা 35.5 গ্রাম ক্লোরিনের সাথে যুক্ত হয় সেটাই তার ইকুইভ্যালেন্ট মাস। তাহলে আমাকে দেখতে হবে যে এই y-x গ্রাম ক্লোরিনের সাথে y-x গ্রাম ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে কতটা এলিমেন্ট, না x গ্রাম এলিমেন্ট যুক্ত হয়েছে। তাহলে আমাকে দেখতে হবে 35.5 গ্রাম ক্লোরিনের সাথে কতটা এলিমেন্ট যুক্ত হয়েছে। 35.5 গ্রামের সঙ্গে যতটা যুক্ত হবে সেটাই তার ইকুইভ্যালেন্ট ওয়েট। দেখো y-x গ্রাম ক্লোরিনের সাথে কম্বাইন করেছে কত গ্রামের সাথে, কত গ্রামের সাথে, x গ্রামের সাথে কম্বাইন করেছে। তাহলে 1 গ্রাম ক্লোরিন কম্বাইন করেছে কত গ্রামের সাথে, x বাই y-x। তাহলে 35.5 গ্রাম ক্লোরিন কম্বাইন করেছে 35.5x বাই y-x। তাহলে এটাই হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট ওয়েট এর প্রবলেম। তাহলে এরপরে আজকে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট পার্টটা করলাম এবং সেই রিগার্ডিং নিউমেরিক্যাল গুলো করলাম। তো তোমাদের বইতে দেখবে মোস্ট প্রবাবলি ছায়া প্রকাশনী যে নতুন ভার্সনের বইটা আছে সেখানে 34 পেজে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। এছাড়া যে যে বই ফলো করছো প্রত্যেকটা বইতে দেখবে, সে সিবিএসই হোক আইএসসি হোক, প্রত্যেকটা বইতেই দেখবে ইকুইভ্যালেন্ট ওয়েটের পরে অনেক প্রবলেম দেওয়া রয়েছে। আর এই পার্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ যেই বা নিট ইত্যাদি যে কম্পিটিটিভ এক্সামসগুলো আছে সেখানে এখান থেকে প্রচুর কোয়েশ্চেন দেয়। তো আমি পার্সোনালি রেকমেন্ড করবো তোমরা আরও অনেক প্রবলেম এখান থেকে করো, যেহেতু আটকায় আমাকে বলবে, আমি চেষ্টা করবো সেগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে। আর এই চ্যাপ্টারটার উপরে আরও একটা দুটো লেকচার বা আরও একটা দুটো ভিডিও করে আমরা চ্যাপ্টারটাকে এন্ড করবো। এন্ড করে মোটামুটি এখানকার গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো আছে আমরা সেগুলো করবো। আরও দুটো হয়তো ভিডিও এই চ্যাপ্টারের উপরে করবো বা ম্যাক্সিমাম হলে 3টে। তাতে এখানকার গুরুত্বপূর্ণ যে অংশগুলো কভার আপ হয়ে যাবে। তারপরে আমরা অ্যাটমিক স্ট্রাকচার পার্টটাতে শুরু করব। আর তোমরা তাহলে এগুলো দেখো, আর যেগুলো অসুবিধা হবে আমাকে জানাবে, কেমন?